বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা প্রথম আলোচনা করব 1861 সালের 5 নং পুলিশ আইন। পুলিশ আইনের সামান্য কিছু আলোচনা করব 1 থেকে 6 পর্যন্ত, 6 তো বাতিল, 5 পর্যন্ত। তারপরে অনেকেই অনুরোধ করছেন ফৌজদারি কার্যবিধির প্রথম ক্লাস 1 থেকে 4 পর্যন্ত ফৌজদারি আলোচনা করব। ওটা একটি বড় আলোচনা, তাই পুলিশ আইনটা একটু অল্প করব। এখন পুলিশ আইনের সাথে যে আইনগুলো রেকর্ডিং দেওয়া ছিল না, ওই ফৌজদারি কার্যবিধি, সেইগুলো আমি আলোচনা করব। তা আজকে আমি পুলিশ আইন 1861 সালের 5 নম্বর আইনের সারসংক্ষেপ অল্প করে আলোচনা, এটা বোঝার কিছু নাই, এটা সহজ আছে। তারপরে আলোচনা করি, আমরা মূল ক্লাসে ফিরে যাই। কথা শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে পুলিশ আইন 1861 সালের 5 নম্বর আইন। এই 5 নম্বর আইনের প্রথম 1 এর সংজ্ঞা আছে। এ পর্যন্ত যতগুলো আইন পড়বেন প্রত্যেক আইনে 2টি সংজ্ঞা আছে, 3টি সংজ্ঞা আছে, কিন্তু পুলিশ আইনে আর কোন একটা আইনের জন্য মতো অস্ত্র আইনে কোথায় সংজ্ঞা আছে 1-এ। এই সংজ্ঞাগুলো মুখস্থ করবেন না, সংজ্ঞাগুলো শুধু মনে রাখবেন, একটু ধরে রাখবেন। সংজ্ঞা আর এখন আসে না, সংজ্ঞার বাহ্যিক কি আসছে, ওর অর্থটা কি, এইটা মনে রাখবেন। ওইটা এমসিকিউ আকারে আসতে পারে। কত নাম্বার সংখ্যার কত কি, ওটা এমসিকিউ আসে না, আমি আজ পর্যন্ত দেখি নাই, আসার কোনো সম্ভাবনা নাই। তাহলে 1861 সালের 5 নং আইন পুলিশ আইন। এখন আমরা পড়ব পুলিশ আইন। এর দ্বারা খুবই কম, এর গুরুত্বপূর্ণ দ্বারা আছে মনে হয় 20-22টি, কিন্তু সমস্তগুলোই পড়ব, কারণ এটা আমাদের গুরুত্বপূর্ণ, আমাদের আইনের সাথে জড়িত। আর অন্য আইনগুলো যে মাইনর একটা আছে সব পড়ব না। তাহলে প্রথমে 1 হচ্ছে শিরোনাম, সংজ্ঞা, সংজ্ঞা বা শিরোনাম বা টিকা। 1-এর সংজ্ঞা, শিরোনাম বা টিকা। তারপরে প্রথমে একের আগের বইতে সংজ্ঞা নাম্বারিং করা নাই, কিন্তু এই নতুন বইতে দেখছি সংজ্ঞায়িত করা। 1 হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেট ডিসি বা জেলা কালেক্টর না, জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক বা ডিসি বা জেলা ম্যাজিস্ট্রেট, যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট নামে অভিহিত, ইনাকে বিভিন্ন নামে অভিহিত করা হয়, যা আমরা ফৌজদারি কার্যবিধিতে পড়ছিলাম। এখন 1861 সালের 5 নম্বরের আইনও পাচ্ছি জেলা ম্যাজিস্ট্রেট বলিতে জেলার প্রধান প্রশাসনিক অফিসার। তাহলে জেলার প্রধান প্রশাসনিক অফিসার, জেলা ম্যাজিস্ট্রেট, ডিসি, জেলা প্রশাসক, এনাকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। এই সংজ্ঞা আমাদের পুলিশ আইনের দেশে জেলা ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেট বলতে একটা জেলার প্রধান প্রশাসনিক অফিসার, যিনি বিচারক হিসাবে ক্ষমতা প্রয়োগ করতে পারে, তিনি বিচারক হিসাবে ক্ষমতা প্রয়োগ করতে পারে, আবার প্রশাসনিক অন্যান্য কার্যক্রমও পরিচালনা করে। তাহলে জেলা ম্যাজিস্ট্রেট বিচারকের কাজও করতে পারে, আবার অন্যান্য কার্যক্রম, নির্বাহী কার্যক্রম উনি পরিচালনা করেন। ইনি একটি জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা। এর চেয়ে বড় কর্মকর্তা এক জেলায় থাকে না, তাকে ডিসি বলা হয়, জেলা প্রশাসক বলা হয়, জেলা ম্যাজিস্ট্রেট বলা হয়, জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা। এইটুকি জেলা ম্যাজিস্ট্রেট। তারপরে ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট আছে, ম্যাজিস্ট্রেট বলতে কি বোঝায়? ম্যাজিস্ট্রেট বলতে জেলার ম্যাজিস্ট্রেট হিসাবে যিনি ক্ষমতাবান, জেলার ম্যাজিস্ট্রেট হিসাবে যিনি ক্ষমতাবান, যিনি একটি বিচার করতে পারেন বা একাধিক বিচারও করতে পারেন। জেলা ম্যাজিস্ট্রেট বলতে জেলার ম্যাজিস্ট্রেট হিসাবে সকল ক্ষমতা অথবা একটি মাত্র ক্ষমতা বা একটি বিচারও যিনি করার ক্ষমতা রাখেন, তিনিও ম্যাজিস্ট্রেট। তাহলে একটি জেলার সমস্ত বিচার বা একটি বিচার যদি করবেন, উনি হলো ম্যাজিস্ট্রেট। চলে গেলে ম্যাজিস্ট্রেট। পুলিশ, এই 1-এর সংজ্ঞা আছে পুলিশ। পুলিশ বলতেছে এই আইনে 1861 সালের 5 নম্বর আইনে যারা নিয়োগপ্রাপ্ত সকল সদস্যই পুলিশ। তাহলে পুলিশ কি? 1861 সালের নিয়োগপ্রাপ্ত সকল সদস্যই পুলিশ। জেলা সুপারিনটেন্ডেন্ট। জেলা সুপারিনটেন্ডেন্ট বলতে কি বোঝায়? জেলা সুপারিনটেন্ডেন্ট, জেলা সুপারিনটেন্ডেন্ট, জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট বলতে সহকারী সুপারিনটেন্ডেন্ট। তাহলে আমাদের জেলা সুপারিনটেন্ডেন্ট একজন থাকে জেলার, এরপরে সহকারী, অতিরিক্ত সবই সুপারিনটেন্ডেন্ট আওতায় পড়ে। তাহলে জেলা সুপারিনটেন্ডেন্ট বলতে কি বোঝায়? যে জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট বলিতে সহকারী পুলিশ সুপারিনটেন্ডেন্ট বা এই আইনের অধীনে অনুরূপ কার্যক্রমের জন্য নিযুক্ত সকল ব্যক্তিকে বোঝায়। অনেক সময় ইন্সপেক্টরও কিন্তু পুলিশ সুপার অনুপস্থিত সুপারিনটেন্ডেন্ট দায়িত্ব পালন করে। যাক, সম্পত্তি। সম্পত্তি বলতে স্থাবর, অস্থাবর, টাকা পয়সা, মূল্যবান দলিলপত্রকে বোঝায়। পুলিশ আইনে যদি সম্পত্তির কথা বলে, সম্পত্তি কিরকম? স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি, টাকা পয়সা, মূল্যবান দলিলাদি বা মূল্যবান জামানত, এগুলো সবই দলিল, এগুলো সব সম্পত্তি, এগুলো সবই সম্পত্তি। সম্পত্তির মধ্যে টাকা পয়সা,
টাকা পয়সা, মূল্যবান জামানত, স্থাবর এবং অস্থাবর সম্পত্তি, এইগুলো সবই সম্পত্তি। ব্যক্তি, ব্যক্তি বলতে নারী পুরুষ, নারী পুরুষ, কোনো কোম্পানি বা কোনো সমিতি, কোম্পানি বা কোনো সমিতি, কোম্পানি, কর্পোরেট বা ব্যক্তি বলতে আমরা সাধারণত নারী পুরুষ, তারপর আমাদের আরেক সম্প্রদায় আছে ওদের নাম না বলি, সব মিলে মানুষ, এরাই ব্যক্তি। এছাড়াও কোম্পানি বা কর্পোরেট, যখন কোম্পানি বা কর্পোরেট বলবে তখন মনে করবেন ওখানেও ব্যক্তির উপস্থিতি আছে, ব্যক্তির উপস্থিতি আছে। তারপরে মাস, মাস বলতে হচ্ছে বর্ষপঞ্জিকা বা ক্যালেন্ডার, আমরা যে ক্যালেন্ডার কই 2026 সালে দেখবেন ক্যালেন্ডার আসছে, ওই বর্ষপঞ্জিকায় যে মাস থাকে ওই মাসের কথা বলা হয়েছে। গবাদি পশু, গবাদি পশু বলতে গরু ছাগল, এগুলো যেমন আমরা বুঝি শিং বিশিষ্ট, শিং বাদে মানে শিং বিহীন, যেমন হাতি, উট, ঘোড়া, গাধা, খচ্চর, খচ্চর ইত্যাদি শিংবিহীন। যারা শিংবিহীন আছে তারাও পশু, যারা শিংবিহীন আছে তারাও গবাদি পশু। আর আমরা গবাদি পশু বলতে সাধারণত গরু ছাগল মহিষ, তারপরে যে ভেড়া এরকম বোঝায়। কিন্তু আমাদের পুলিশ আইনি যখন পড়ব গবাদি পশু, শেষে শেষে গবাদি পশু, তখন হাতি, উট, ঘোড়া, গাধা, কচ্ছপ, ভেড়া, ছাগল, শুকর ইত্যাদি, একে মানে খিঞ্জির বলে। যাক, শুকর লেখা আছে শুকরই বললাম, শিংবিহীন পশুকেও বোঝাবে। এরপরে নিম্ন পদস্থ পুলিশ কর্মচারী, এটা খেয়াল করে, নিম্ন পদস্থ পুলিশ কর্মচারী, ইন্সপেক্টর পদের নিম্ন পদস্থ কর্মচারীকেই ইন্সপেক্টর পদের নিম্ন পদস্থ, ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত নিম্ন পদস্থ পুলিশ কর্মচারী। পিআরবিতে যখন পড়ব, পিআরবির সময় দেখবেন, যদি এই এমসিকিউ খেয়াল করবেন, এই হলো পুলিশ আইন যদি উল্লেখ করে 1861 সালে অধীনস্থ পুলিশ কর্মচারী, সেই ক্ষেত্রে ইন্সপেক্টর থেকে নিচেরটা মারবেন। আর যদি পিআরবি 1943 সালে আসে, তাহলে ওইখানে এডিশনাল এসপি এক শাপলা, দ্বারা আমরা বুঝি এক শাপলার থেকে শুরু করে নিম্ন পদস্থকে অধীনস্থ পুলিশ কর্মচারী বলে। শুধু এমসিকিউ এরকমই, 1861 সালে পুলিশ আইন যখন উল্লেখ করে আসবে তখন এই ইন্সপেক্টর থেকে নির্মে বলবেন। আর যখন পিআরবি উল্লেখ করে আসবে 1943 সালে পুলিশ পৌরবিধান, সেই ক্ষেত্রে আপনারা আমি সবাই যেন মনে রাখবেন এডিশনাল এসপি থেকে নিম্নস্থ সবাইকে অধীনস্থ পুলিশ কর্মচারী বলে। কারণ পুলিশ বাহিনীর সংজ্ঞা 2, 1861 সালের পুলিশ বাহিনীর সংজ্ঞা আমরা ফৌজদারির গুরুত্বপূর্ণ ধারা 1 থেকে শুরু করে 4 পর্যন্ত আলোচনা করব, এখানে একটু অল্প সময় পড়াবো। আর এখানে বইয়ের ভাষার ভিতর অত বোঝার তেমন কিছু মনে হয় নাই, তারপর একটু পয়েন্ট আউট করি, শুনলে মনে থাকে। আইন হলো আলোচনার জিনিস, আপনি যতবার শুনবেন যতবার বলবেন ততই আপনার আমার জন্য কল্যাণ করবে, ভালো হবে। তাহলে পুলিশ বাহিনীর সংজ্ঞা, দেশের সকল পুলিশ কর্মচারী এই আইনের অধীনে একটি মাত্র পুলিশ বাহিনী হবে। তাহলে বাংলাদেশে যত পুলিশ সদস্য আছে সমস্ত পুলিশ একটি মাত্র বাহিনী, এই আইনের অধীনে একটি মাত্র বাহিনী হিসেবে গণ্য হবে। তাতে আর্মড হোক, এসবি হোক, সিআইডি হোক, ডিবি হোক, জেলা হোক, আর ওই পাহাড় এলাকার দুর্গম একজন থাক, আর ঢাকা হেডকোয়ার্টার থাক, সবাই একটাই মাত্র পুলিশ বাহিনী হিসেবে গণ্য হবে। এতটুকুই। সরকার নিম্ন পদের পুলিশ কর্মচারীর বেতন, পুলিশের সংজ্ঞা, পুলিশের সংজ্ঞা কি দেশে, দেশের সকল পুলিশ কর্মচারী এই আইনের অধীনে একটি মাত্র পুলিশ বাহিনী বলে বিবেচিত হবে। মনে রাখবেন, পুলিশ আইনি সর্বময় ক্ষমতার মালিক সরকার। এই যে পড়তেছি দণ্ডবিধি আইনের 17 সংজ্ঞা, দণ্ডবিধি আইনের 17 সংজ্ঞা দেওয়া আছে সরকার। সরকার কারা? যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকেন, রাষ্ট্র বা যে কোনো অংশ বিশেষ, যেমন স্থানীয় সরকার, কেন্দ্রীয় সরকার, এই যে ইন্ডিয়াতে আছে। আমাদের এখানে দেখবেন সিটি কর্পোরেশন, এরা এক ধরনের সরকার, এরা স্থানীয় সরকারের অধীনে চলে। আর কেন্দ্রীয় সরকারের জাতীয় সংসদ যারা গঠন করে, যারা এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকে, আইন বলে নিযুক্ত থাকে, তারাই সরকার, তাদের নিয়ন্ত্রণেই পুলিশ পরিচালিত হয়। এরকম কথাগুলোই আমাদের পুলিশের আইনের ভিতরে এখন আমি পড়বো, আপনারা শুনবেন, আপনারা বই দেখবেন, মূল বই পড়বেন, আর সূচি মুখস্থ করবেন, এমসিকিউ শতভাগ সবাই পাস ইনশাআল্লাহ। তারপরে কি বলছে 2, পুলিশ বাহিনীর সংজ্ঞা। পুলিশ বাহিনীর সংজ্ঞা কি? দেশের সকল পুলিশ কর্মচারী এই আইনের অধীনে একটা মাত্র পুলিশ বলেই গণ্য হবে। এরপরে কি বলছে, সরকার পুলিশ কর্মচারীদের বেতন ভাতা সুযোগ সুবিধার শর্তাবলী নির্ধারণ করবেন। তাহলে এই বাহিনী একটা মাত্র পুলিশ বাহিনী হবে, বাংলাদেশের যত পুলিশ আছে, আর এর বেতন ভাতার জন্য সরকার নির্ধারণ করবে, কখন কত বেতন ভাতা দেওয়া লাগে তা সরকার নির্ধারণ করবে। পুলিশের রদবদল পরিবর্তন আইনসঙ্গত। তাহলে আমরা যে পরিবর্তন হই, এক স্থান থেকে আরেক স্থানে যাই, এটা আইনসঙ্গত। পুলিশ আইনের 2 এর ক, এগুলো বোঝার কিছু নাই,
এগুলো জানার তেমন কিছু নাই। তাহলে আমাদের যে বদলি হয়, এক স্থান থেকে আরেক স্থানে চলে যায়, এটা হচ্ছে পুলিশ আইনের 2, পুলিশের রদ বদল বা পরিবর্তনের আইনসঙ্গত। সরকার সঠিক বিবেচনা করিলে বৈধ এবং আইনসঙ্গত বিভিন্ন সময় বাংলাদেশ যতগুলো প্রয়োজন ততগুলো সাধারণ পুলিশ, তাহলে যতগুলো প্রয়োজন ততগুলো সাধারণ পুলিশ। দেখবেন আমাদের কিছুদিন আগেই পুলিশের বিভিন্ন ইউনিট হয়েছে, যেমন 1861 সালে সাধারণ একটা পুলিশ ছিল, তারপরে 1996 সালে মানে মেট্রো অর্ডিন্যান্স হয়, মেট্রো ডিএমপি হয়, তারপরে কেএমপি সিএমপি, এছাড়াও ব্যাটালিয়ন পুলিশ, এখন টুরিস্ট হাইওয়ে। এগুলো সরকার যে কোনো সময় পরিবর্তন, পরিমার্জন, সংশোধন, সংরক্ষণ এগুলো সরকারের ক্ষমতা। একটা জেলাকে পরিভাষা বাদ দেয়, একটা ইউনিটকে অনেকগুলো ইউনিট করতে পারে, অনেকগুলো থানাকে আবার একটা জেলায় রূপান্তরিত করতে পারে। এগুলো সব সরকারের ক্ষমতা, রদ বদল করা, পরিবর্তন করা সরকারের ক্ষমতা। তারপরে 3-এ চলে যায়, ওই 1, 2, 3 আর বেশি পড়বো না, ওগুলো তেমন কিছু না। পুলিশের কর্তব্য তত্ত্বাবধানকারী, পুলিশের কর্তব্য তত্ত্বাবধান কিরা করবেন? সরকার করবেন। সরকার দেশের সকল অংশের পুলিশ বাহিনীর সকল কার্য তত্ত্বাবধান করিবেন। দেন সরকারের কত ক্ষমতা, আমার আপনাকে সরকার নিয়ন্ত্রণ করে। তাহলে দেশের সকল অংশের পুলিশের সকল অংশের তত্ত্বাবধান কিরা করবে? সরকার করবে। সরকার ব্যতীত সরকারের নিকট ক্ষমতা, সরকার কর্তৃক ক্ষমতা প্রাপ্ত না হয়, সরকারের নিকট থেকে ক্ষমতা প্রাপ্ত না হয় অন্য কোনো ব্যক্তি বা আদালত, কোনো ব্যক্তি বা আদালত, কোনো অফিসার এই পুলিশ বাহিনীর কাছে হস্তক্ষেপ করতে পারবে না। তাহলে সরকারের দেন কত ক্ষমতা, এই পুলিশ সবকিছু সরকার করে। পুলিশের কর্তব্য তত্ত্বাবধান, তাহলে পুলিশের সকল বাংলাদেশের সকল অংশের পুলিশ বাহিনীর সকল কার্য তত্ত্বাবধান করবে কিনা? সরকার করবে। সকল অংশের তত্ত্বাবধান কিনা করবে? সরকার করবে। সরকার কর্তৃক ক্ষমতা প্রাপ্ত, সরকার কর্তৃক ক্ষমতা প্রাপ্ত না হইয়া অন্য কোনো অফিসার সরকারের নিকট থেকে যদি কেউ ক্ষমতা না পায়, তাহলে ও যত বড় অফিসারই হোক, এরকম অফিসার আমাদের এই পুলিশ আইনে আমাদের তার কথা শুনবো না বা তার নিয়মে পরিচালিত হবে না। সরকার যার নিকট ক্ষমতা দেবে সে ওই অফিসার, এবং যদি সরকার ক্ষমতা না দেয় তাহলে কোনো অফিসার বা আদালত কর্তৃত্ব আমরা মানবো না বা সে নিয়মে চলবো না। তাহলে সরকার এই পুলিশ বাহিনীর সকল অংশের বাংলাদেশের যে 64টি জেলার প্রত্যন্ত গ্রামে আমরা যে কর্ম করি এ সব নিয়ন্ত্রণ করে সরকার। আর এই সরকার ব্যতীত নিকট থেকে ক্ষমতা না পায়া কোনো অফিসার বা আদালত এই পুলিশের কাজে হস্তক্ষেপ করবে না। পুলিশের প্রশাসনিক ক্ষমতা 4, 1861 সালের 5 নং আইনের পুলিশের আইনের 4 ধারা। 4 ধারা বলতে পুলিশের প্রশাসনিক ক্ষমতা। পুলিশের প্রশাসনিক ক্ষমতা কি? দেশের সকল অংশে পুলিশের প্রশাসনিক ক্ষমতা ইন্সপেক্টর জেনারেলের উপর থাকে। তাহলে দেশের সকল অংশের পুলিশ বাহিনীর ক্ষমতা কার উপর থাকে? প্রশাসনিক ক্ষমতা ইন্সপেক্টর জেনারেল। প্রশাসনিক ক্ষমতা তো সবাই বোঝেন, এটা অভ্যন্তরীণ ক্ষমতা। আর ওই সরকার কি করলো? সমষ্টিগত ক্ষমতা নিয়ন্ত্রণ করে। আর কার্যক্রম এর কি কাজ করে, আমরা কি ধরনের আইন শৃঙ্খলা করি, মানে যা কিছু সরকার করে। আর প্রশাসনিক কাজ করে ইন্সপেক্টর জেনারেল। বাংলাদেশ সমস্ত অংশের প্রশাসনিক ক্ষমতার দায়িত্ব কার উপর? ইন্সপেক্টর জেনারেল আইজিপি স্যারের উপর ন্যস্ত থাকে। সরকার অনুমোদন ক্রমে, সরকার যদি অনুমতি দেয়, ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের উপর অর্পিত হইতে পারে। তাহলে কিরা অনুমতি দেবে? সরকার। সরকার কারা? দণ্ডবিধি আইনি 17 ধারায় পড়বেন। সরকার যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, একটি অংশ বিশেষে যারা পরিচালনা করে, যারা এই কার্যক্রম করে, নির্বাহী কার্যক্রম সমাধা বলে বা ভাষাটা ভুলে গেছি, এছাড়া এই কার্যক্রম করে, পরিচালনা কার্যক্রম করে তারাই সরকার। 17 ধারা দণ্ডবিধি আইনের, 1860 সালের দণ্ডবিধি আইনের 17 ধারায় লেখা আছে, সংজ্ঞায়িত করা আছে সরকার। তাহলে সরকার সমস্ত কার্যক্রম করে। পুলিশের প্রশাসনিক 4, পুলিশ আইনের 4, পুলিশের প্রশাসনিক ক্ষমতা ইন্সপেক্টর জেনারেল উপর। এরপরে সরকারের নিকট থেকে ক্ষমতা পাওয়ার পরে অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল বা ডেপুটি সহকারী ইন্সপেক্টর জেনারেল। এরপরে জেলা পর্যায়ে কি হচ্ছে? এই যে জেলা এখন চলে গেলো ঢাকা হেডকোয়ার্টার বা ডিআইজি অফিস, জেলা পর্যায়ে কি রকম হবে? এই জেলায় যে পুলিশ থাকি, আমাদের নিয়ন্ত্রণ ক্ষমতা করে জেলা ম্যাজিস্ট্রেট। আমাদের নিয়ন্ত্রণে কে থাকে? জেলা ম্যাজিস্ট্রেট। তার নিকট থেকে দায়িত্বপ্রাপ্ত পাওয়া পুলিশ সুপারিনটেন্ডেন্ট, তার নিকট থেকে নিজের ভাষায় বলি, দেখে নিন বই, পুলিশ সুপারিনটেন্ডেন্ট। এরপরে অতিরিক্ত পুলিশ সুপারিনটেন্ডেন্ট, সহকারী পুলিশ, মানে যথাক্রমে এই কাজ বন্টন হতে থাকে।
তাহলে এমসিকিউ আসতে পারে জেলার জেলা জেলা সুপারিনটেন্ডেন্ট পুলিশ জেলার পুলিশ কার 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 অধীনস্থ থাকে, তাহলে জেলা জেলা ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণাধীন জেলা ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণ জেলা ম্যাজিস্ট্রেট কিরা আমরা প্রথমেই পড়ে আসছি। জেলা ম্যাজিস্ট্রেট একটা জেলার প্রধান প্রশাসনিক ক্ষমতা, তিনি বিচার কার্যক্রম করতে পারেন, প্রশাসনিক কার্যক্রম করতে পারেন। ইনাকে জেলা প্রশাসক, ডিসি, জেলা ম্যাজিস্ট্রেট বা একটা জেলার প্রধান নির্বাহী কর্মকর্তা, বিশাল ক্ষমতার মালিক। তাহলে উনার অধীনে প্রথম স্থলে কি পুলিশের প্রশাসনিক ক্ষমতা প্রথম ইন্সপেক্টর জেনারেল, সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত ডেপুটি অথবা সহকারী ইন্সপেক্টর জেনারেল। আর জেলা পর্যায়ে কিটা নিয়ন্ত্রণাধীন জেলা ম্যাজিস্ট্রেট নিয়ন্ত্রণাধীন পুলিশ সুপার, মানে আমরা জেলা ম্যাজিস্ট্রেট কিন্তু নিয়ন্ত্রণাধীন থাকি। তার জেলা ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণাধীন পুলিশ সুপারিনটেন্ডেন্ট, সহকারী পুলিশ সুপারিনটেন্ডেন্ট, অতিরিক্ত পুলিশ সুপারিনটেন্ডেন্ট, এই যারা আছে যথাক্রমে দায়িত্ব বন্টন হয়। এই ছিল আজকের পুলিশ আইনের 15 আর আজকে নাই ও 5 পরে ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা। পুলিশ আইনে 1868 সালের 5 নম্বর ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা। এই আইনের সাথে আরো 3টি আইন আছে। ফৌজদারি আইন, ফৌজদারি কার্যবিধি 1898 সালের 12, বিশেষ ম্যাজিস্ট্রেট স্পেশাল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা 5 আইনে। পুলিশ আইনের 5 ধারা ফৌজদারি কার্যবিধির 35-এর খ ইন্সপেক্টর জেনারেল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে। আসেন পুলিশ আইনের পড়াটাই পড়ি। আইজিপি ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করবেন কিভাবে? ইন্সপেক্টর জেনারেল দেশের সকল জেলার ম্যাজিস্ট্রেটের পূর্ণ ক্ষমতার অধিকারী হইবেন। প্রথম লাইন, ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশের সমস্ত জেলার ম্যাজিস্ট্রেটের পূর্ণ ক্ষমতার অধিকারী হইবেন। দাঁড়িয়ে আছে। পরের লাইন দেখেন কি বলছে, তবে সরকার কর্তৃক বিভিন্ন সময়ে প্রদত্ত আদেশ বলে নিয়ন্ত্রণ সাপেক্ষে তিনি এই ক্ষমতা প্রয়োগ করবেন। আইনও আছে, আইন খর্ব আছে। তাহলে সরকার কর্তৃক বিভিন্ন সময় প্রদত্ত আদেশ বলে নিয়ন্ত্রণ সাপেক্ষে তিনি এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তাহলে একবার ক্ষমতা আছে এক দ্বারায়, মানে ওই 5-এই বলছে সমস্ত জেলার ম্যাজিস্ট্রেটের পূর্ণ ক্ষমতা। তারপরে লাইনই বলছে কি সরকার কর্তৃক বিভিন্ন সময়ে প্রদত্ত আদেশ বলে নিয়ন্ত্রণ সাপেক্ষে তিনি এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। ওই দেখবেন 12 ধারায় ওই অপরাধী দমন, অন্বেষণ, গ্রেপ্তার, বিশেষ মামলা বিশেষ কাজে পরিচালনা করার জন্য বিশেষ ব্যক্তি যেমন নিয়োগ দেয়। 12 ধারায় ফৌজদারি কার্যবিধির ঠিক দণ্ড পিআরবির 35 ওরকম কথাগুলো লেখা আছে। এই আর পুলিশ আইনের আইজিপি ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশের সমস্ত জেলার যে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারেন, এই জাতীয় ক্ষমতা সর্বদাই প্রয়োগ করতে পারেন। এছাড়াও সরকার কর্তৃত্ব বলে বিভিন্ন সময় তিনি নিয়ন্ত্রণ আদেশ সাপেক্ষে এই ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। আসসালামু আলাইকুম।